সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই স্বাগত সুস্বাগত আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা মূলত আমাদের পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আগামী যে বৃত্তি পরীক্ষা আসতে চলেছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তো সেই বৃত্তি পরীক্ষায় আমরা কিভাবে খুব সহজে ভালো ফলাফল করতে পারি, তো এই বিষয়ের উপর আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ টপিকস, তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিব, যেগুলো তোমরা যদি মেনে চলতে পারো তাহলে তোমাদের অবশ্যই ভালো একটা ফলাফল তোমরা অবশ্যই অর্জন করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো ফার্স্ট যেটা দিয়েছি এখানে বলছি যে নো হার্ড ওয়ার্কিং অনলি স্মার্ট ওয়ার্কিং। আমরা অনেকে কিন্তু অনেক পরিশ্রম করি, তো এখন আমরা অনেক পরিশ্রম না করে যদি স্মার্টলি পরিশ্রম করি, কিছু কিছু দিক বিবেচনা করে যদি আমরা পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ আমরা প্রচুর পরিমাণে ওয়ার্কিং না করে, প্রচুর পরিমাণে পড়াশোনা না করে আমরা যদি টেকনিক্যালি কিছু কৌশলগতভাবে আমরা পড়াশোনাটা করি তাহলে আমাদের যে পড়া সেটা খুব ইজিলি আমরা মাথার ভিতরে ক্যাপচার করতে পারবো। এরপর দেখো অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য বেস ইন এভরি টপিক। আমরা যে টপিক নিয়ে শুরু করি সেটা বাংলা হতে পারে, অঙ্ক হতে পারে, গণিত ইংরেজি হতে পারে বা অন্য টপিক যেটাই হোক না কেন, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে অলওয়েজ আমাদের বেস থেকে আমাদের শুরু করতে। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা পড়বো সেই বিষয়টার জন্য বেসটা আমরা জেনে নিই, কারণ বেসটা জানা থাকলে তোমাদের পরবর্তীতে খুব ইজিলি অ্যান্সার করা সহজ হয়। কারণ হচ্ছে দেখা যায় যে আমাদের অঙ্কের ক্ষেত্রে একই রকম প্রশ্ন নাও দিতে পারে, প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে। যদি আমাদের বেসটা ক্লিয়ার থাকে তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের ওই অঙ্কটা করতে সুবিধা হয়, কোনো রকম সমস্যা তৈরি হয় না। তো দেখো এরপরে দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ রুটিন অ্যান্ড বি অ্যাটেন্টিভ। অর্থাৎ রুটিন মাফিক তোমাকে একটা রুটিন তৈরি করতে হবে যে আমি প্রতিদিন এতটুকু সময় পড়বো, এবং অবশ্যই একটা পারফেক্ট রুটিন তৈরি করতে হবে। ঠিক আছে, সে রুটিনে অবশ্যই সকালে তোমার পড়া থাকবে, বিকেলে থাকবে এবং রাত্রে থাকবে। তিনটা সময় যদি ভাগ করে তুমি পড়তে পারো তাহলে তোমার খুব সুন্দর হবে। এবং কথা হয়েছে বি অ্যাটেন্টিভ, মানে বলা হয়েছে তুমি যেটুকু সময় পড়বে, মনে করো তুমি 2 ঘন্টা সময় পড়তে চাচ্ছ, সে 2 ঘন্টার সময় যেন খুব অ্যাটেন্টিভ মনোযোগ সহকারে পড়ো। মনে করো তুমি 1 ঘন্টা পড়তে চাচ্ছ, তা 1 ঘন্টার সময় যেন তুমি খুব সুন্দরভাবে পড়তে পারো মনোযোগ সহকারে। ঠিক আছে, তো যতটুকু সময় পড়বে ততটুকু সময় অবশ্যই কি করতে মনোযোগ সহকারে পড়তে হবে, এবং সেই সাথে সাথে রুটিন মাফিক পড়তে হবে, আমাদের যে রুটিনটা থাকবে। এবং তুমি আরেকটা কাজ করতে পারো যে তুমি এখানে ভাগ করে নিতে পারো, যে সকালে আমি 2 ঘন্টা পড়বো, আমি বিকেলে 1 ঘন্টা পড়বো, রাত্রে আবার 3 ঘন্টা পড়বো। এই সব মিলিয়ে তুমি অ্যাভারেজ যদি 6 ঘন্টা পড়তে পারো তাহলে দেখা যায় তোমার খুব সুন্দর একটা প্রিপারেশন হয়ে গেল। তো চলো এরপরে যেটা রয়েছে দেখো বলা হয়েছে ডিফারেন্ট ওয়েজ অর টেকনিক। দেখো আমরা সবাই কিন্তু ধারাবাহিকভাবে পড়াশোনা করে থাকি, তো আমরা যদি ধারাবাহিকভাবে পড়াশোনা না করে একটু ডিফারেন্ট ওয়ে বা টেকনিক অবলম্বন করি তাহলে দেখা যায় আমাদের পড়াটা অনেক ইজি হয়ে যায়। তো কি একটু খেয়াল করি। দেখো বলা হচ্ছে পড়ার সময় ভাগ করে নেওয়া। আমাদের পড়ার সময়টা ভাগ করে নেওয়া, যেটা আমি একটু আগেও বলেছি। যেমন বাংলা বিষয় একটি সময়, ইংরেজি বিষয় একটি সময়, গণিত বিষয় একটি সময়। সাপোজ মনে করো তুমি 3টা সময় সিলেক্ট করছো, একটা হচ্ছে সকালবেলা, একটা হচ্ছে বিকেলবেলা, একটা হচ্ছে রাত্রিবেলা। তুমি সকালবেলা কি করলে, সকালবেলা তোমার হার্ডেস্ট সাবজেক্ট যেহেতু সেটা তুমি ইংরেজিটা সকালবেলা খুব সুন্দরভাবে পড়তে পারলে, আয়ত্ত করলে। ঠিক আছে, বিকেলবেলা তুমি বসে বসে কি করলে বাংলা সাহিত্য বা বাংলা গল্প কবিতা এগুলো তুমি পড়লে খুব সুন্দরভাবে। ঠিক একইভাবে যখন রাত্রে পড়তে বসবে তখন তুমি রাত্রে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে তুমি গণিত বিষয়টা কমপ্লিট করলে, যে টপিকসগুলো আছে, এবং অবশ্যই বেস ধরে করতে হবে। এরপর দেখো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো নীল কালিতে আন্ডারলাইন করা অথবা সম্ভব হলে পড়ার টেবিলের সামনে ছোট ছোট চির করে ঝুলিয়ে রাখা। আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে যেগুলো আমরা লাল কালি দিয়ে আন্ডারলাইন করি না, আমরা চাইলে নীল কালারের হাইলাইটার ব্যবহার করতে পারি অথবা নীল কালারের যে কলম রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেটা দিয়ে আমরা আন্ডারলাইন করে রাখবো। তারপরেও যদি আমাদের মনে না থাকে, কিছু কিছু সমস্যা হয়, সেগুলো কি করব, সেগুলো আমরা পড়ার টেবিলের সামনে আমরা যেখানে পড়ি বা যেখানে আমাদের যাতায়াত বেশি আসছে যাতায়াতের জন্য দেখা হয় সেরকম একটা জায়গায় আমরা কি করবো, এটা ছোট ছোট চির করে লিখে লিখে ঝুলিয়ে রাখবো। তাহলে আমাদের এই ব্যাপারটা আসতে যেতে অনেক দেখা হবে, এর পরিপ্রেক্ষিতে মাথার ভিতরে ওটা আস্তে আস্তে সেটা হতে থাকবে। চলো এরপরে দেখো দিয়েছি যে রিভিশন প্রিভিয়াস স্টাডি। সাপোজ আমি গতকালকে পড়েছি একটা কবিতা, আজকে নতুন একটা কবিতা পড়তে যাচ্ছি, তো সেই কবিতাটা আমি কি করব, আজকে গতকালকে যেটা পড়ছি সেটা আজকে আবার একবার একটু দেখে নিব, নিয়ে নতুন যে কবিতাটা পড়তে যাচ্ছে সেটা আবার পড়বো। তাই দেখো বলেছি যে আগের দিনের পড়াগুলো একবার দেখে নেওয়া এবং পরের পড়া আরম্ভ করা। একটা দীর্ঘক্ষণ না পড়ে কিছু সময় অন্তর অন্তর পড়া। অর্থাৎ আমি গতকালকে যে পড়াটা পড়েছি সেটা আমি আজকে একটু দেখে নিলাম, তারপরে আমি আজকে আবার নতুন পড়াটা
শুরু করলাম এবং একটানা দীর্ঘক্ষণ না পড়ে আমি সাপোজ 45 মিনিট পড়লাম, আমি 10টা মিনিট হেঁটে আসলাম বা একটু চা খেয়ে আসলাম বা একটু ঘুরে আসলাম, তারপরে আবার পড়তে বসলাম, আবার একটা দীর্ঘ সময় পড়লাম, আবার একটু ব্রেক নিলাম। এইভাবে যদি তুমি পড়ো তাহলে দেখবে তোমার যে মাথায় একটা অতিরিক্ত চাপ আসে সেই চাপটা আসবে না। কেন? কারণ আমি তো 40-45 মিনিট পর পর ছোট্ট করে একটা ব্রেক নিচ্ছি, একটু ঘুরে আসতেছি, একটা মনে একটা অন্যরকম ভালো লাগতেছে। ঠিক আছে, তো চলো এরপর দেখো দেওয়া রয়েছে সামারাইজ স্টাডি। সামারাইজ স্টাডি মানে কি? সারাংশ করে তোমাকে পড়াশোনা করতে হবে। দেখো গণিত এবং ইংরেজি বাদে বাকি যে বাংলা জাতীয় পড়াগুলো রয়েছে, যেমন সমাজ বিজ্ঞান, ধর্ম, বাংলা, এই যে টাইপের পড়াশোনাগুলো রয়েছে, এগুলো আমরা কি করব? এগুলো আমরা সারাংশ অনুযায়ী পড়বো। কেমন? সাপোজ আমি 3-4টা লাইন পড়লাম বা একটা পৃষ্ঠা সাপোজ পড়লাম, এখন এই একটা পৃষ্ঠা পড়ে আসলে কি বোঝানো হয়েছে সেটা আমাকে জানতে হবে। তার সারাংশ পড়ে আমাকে কি করতে হবে? এই পড়াটা কমপ্লিট করতে হবে। যদি আমরা ওই একটা পৃষ্ঠার সারাংশটা পড়তে পারি বা বুঝতে পারি, তাহলে দেখা যাবে ওই পৃষ্ঠা থেকে যে প্রশ্ন দেখি না কেন আমরা খুব সহজে ওটা ক্লিয়ার করতে পারবো, অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, তো চলো এরপরে যে টপিকসটা আছে সেটা খেয়াল করি। দেখো এখানে বলা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন ইউর সাবজেক্ট। অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে বা যে বিষয় নিয়ে তুমি পড়ো না কেন, সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে গুরুত্বপূর্ণ লাইন কোনটা বা গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, সেগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বারবার তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে এবং রিভিশন দিতে হবে। প্রত্যেক দিন রিভিশন দিতে হবে। কিভাবে? যে আমি পূর্বের দিনে যে পড়া সেটা আজকে দেখে নিলাম, আবার নতুন করে পড়া শুরু করলাম। এইভাবে যখন আমার একটা সপ্তাহ পার হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে আমি পূর্বে একটা সপ্তাহের এই যে পড়াগুলো করলাম এর ভিতরে গুরুত্বপূর্ণ থিংস কি কি রয়েছে, আমরা সেগুলো আইডেন্টিফাই করব। আমার যে হাইলাইটার গুলো রয়েছে সেগুলো মার্ক আউট করবো। তাহলে কি হবে? ওইগুলো আমি আরো একবার দেখে নিলাম। তাহলে এই যে দেখলে কিন্তু আমাদের রিভিশন হচ্ছে এবং সাথে সাথে কি আছে? একসাথে প্র্যাকটিস হচ্ছে। আমাদের তখন জিনিসগুলো অনেক ইজি হবে এবং কাজে দিবে। তো দেখো এখানে বলা হয়েছে যে গুণী ব্যক্তিদের একটা কথা আছে যে মেধা নয় চর্চাই মানুষকে দক্ষ করে গড়ে তোলে। এটা আমরা সবাই কিন্তু জানি যে আমাদের আসলে মেধা না, চর্চা দিয়ে কিন্তু আসলে মানে দক্ষ হতে হয়। ঠিক আছে, আমরা যদি একটা জিনিস একাধিকবার প্র্যাকটিস করি তাহলে দেখা যায় ওই জিনিসটা আমাদের মাথার মধ্যে সেট হয়ে যায় খুব সহজে। ঠিক আছে, আর যদি প্র্যাকটিস না করি, মনে রাখার চেষ্টা করি, মানে মুখস্থ করি, তাহলে ওই জিনিসটা খুব বেশি দিন আমাদের মনে কিন্তু থাকে না। এবার আসি সর্বশেষ তোমার একটা নোট। দেখো এখানে বলা হয়েছে যে যদি সম্ভব হয় বাসায় শিক্ষক বা শিক্ষক সমতুল্য কারো সাহায্য নিয়ে প্রতিদিনের পড়ার উপর বা পড়ার পরের দিন পড়া শুরু করার পূর্বে একটি ক্লাস টেস্ট এবং সাপ্তাহিক ভিত্তিক পূর্ণাঙ্গ পরীক্ষা দেওয়া, যেটা তোমাকে অনেক আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। আমি আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই। মনে করো তোমার বাসায় শিক্ষক রয়েছে, যদি সেই শিক্ষকের সাহায্যে তুমি প্রত্যেক দিনকার যে পড়াটা পড়তেছ, নতুন করে যে পড়াটা পড়বে, মানে আজকে যে পড়াটা পড়ছো, এটার উপরে কালকে যদি তুমি একটা ছোট্ট করে ক্লাস টেস্ট দাও, 10 মিনিট 15 মিনিটের ক্লাস টেস্ট দাও, তাহলে অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে। এবং এইভাবে যেতে যেতে যখন একটা সপ্তাহে দীর্ঘ একটা পড়া হয়ে যাবে, তখন তোমাকে কি করতে হবে? ওই সাবজেক্টের উপরে পূর্ণাঙ্গ একটা পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষাগুলো দিলে কি হবে? তোমার যে আত্মবিশ্বাস, আমি পারবো, আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো, এই যে একটা আত্মবিশ্বাস, এটা তোমাকে তৈরি হবে। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। তারপরেও আজকে যে টপিকসগুলো ছিল, কি কি পয়েন্ট ছিল, আমরা একবার একটু দেখে নিন। দেখো প্রথম ছিল নো হার্ড ওয়ার্কিং, অনলি স্মার্ট ওয়ার্কিং। তারপর ছিল অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য বেস। তারপর ছিল দেখো অ্যাজ ওয়েল অ্যাজ রুটিন অ্যান্ড বি অ্যাটেন্টিভ। এরপরে দেখো ছিল ডিফারেন্ট ওয়েজ অফ অর টেকনিক। এরপরে ছিল রিভিশন প্রিভিয়াস স্টাডি। এরপর খেয়াল করো সামারাইজ স্টাডি। এরপরে প্র্যাকটিস রিভিশন ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস অ্যান্ড রিভিশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ ইন ইয়োর সাবজেক্ট। তো এইগুলোই ছিল হলো আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো তোমরা ফলো করলে অবশ্যই খুব ভালো কিছু করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ডোন্ট ফরগেট ফলো, অবশ্যই ফেসবুকে আমাদের ফলো দিয়ে সাথেই থাকবে আরো গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের উপহার দেওয়ার জন্য আমরা সর্বদা চেষ্টা করব।